শিক্ষিতের বাচ্চা, অনধি তুই মরস নাই, শালা শুয়োরের বাচ্চা। কি বক্তাছস? জীবনে কি ভুল না করছে এই গ্রামে, তাই না? তুই তো মেলা শিক্ষিত, ছোটবেলায় পড়স নাই যে পানির ভিতর থেকে কুমিরের সাথে যুদ্ধে যাওয়া যায় না? কুমির এক কেড়ে থাবা দিয়ে খায় ফেলায়। ওই ভাই ওই খোদাই হালারে গালাগালি পাঠে মেশিনটা দে, হালারে খায় দিই। ওই তুই ঠিক করছস, দে তোর মাঝখানে কি হয়েছে? কত ভালো পড়স কেন? চেয়ারম্যান সাহেব আইতেছে, চেয়ারম্যান কইছে ওরে নিজে হালাল করবো। চেয়ারম্যানের একটাই ক্ষুধা, নিজে হাতে ওরে মারবো। এখন তার আগে যদি আমরা ওরে মারি তাহলে ওই তো চেয়ারম্যান সাহেব আইসা তো আমাকে উপরে বিলা খাইবে, বুঝোস নাই? ও এর লাগেই তো হাতের সব মিটাই দিই। এই মাস্টার খেয়ালো, তোর এই পানের সরের বাতাস পরানটা ভুই দেখায়াল। একটু পরে চেয়ারম্যান আইসা তোর জম্মের বাতাস খাওয়াই। শালা শুয়োরের বাচ্চা, এই চল। রাজুর তো এখানে থাকার কথা না। আমি আমার জীবনের শেষ মুহূর্তগুলো কাটাচ্ছি খড়খড়িয়া চরে। হঠাৎ মা বাবাকে দেখতে ইচ্ছে করছে খুব, ফারিয়াকেও একবার দেখতে ইচ্ছে করছে। আলিমুল স্যার পাশে থাকলে ভালো হতো, মরার সময় একটু সাহস পেতাম। এই মুহূর্তে অবশ্য আমার সাথে অন্যরকম একটা মজার ব্যাপার ঘটছে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমার চোখের সামনে যেন অতীতের ঘটনাগুলো ধ্রুব তারার মতো জ্বলজ্বল করছে। দেখি দেখি কি রে, দেখে দেখে আর কতদিন কাটাবি? হয় তুই কিছু বল, না হয় আমাদের বলতে দে। তুই কিছু বলবি মানে? আরে না না, আমার জন্য কিছু বলতাম না, তোর হাতে না মার খাওয়ার শখ নেই আমার। দেখ অনেকদিন তো হয়ে গেল, ফাইনাল ইয়ারও শেষ হয়ে আসলো, এবার তো বলে দে। থাক, দূর থেকে এভাবে ভালোবেসে যাওয়ার মজাই আলাদা। তোর মাথায় সব ঢুকবে না, তুই বুঝবি না। মেয়ে বলে কি, তোমার হাত তো সে কবে অ্যাটাক করে রাখছি। এসব চিজে লাইন বলা বন্ধ করো, এরকম কেউ করে? এরকম প্র্যাঙ্ক আমার সাথে কখনো করবে না। সরি সরি, ভুল হয়ে গেছে, চলো। এমনিতে 2 ঘন্টা দেরি করে আসছে, তারপর আমাকে প্র্যাঙ্ক করো না। এই ব্যথা পাচ্ছি তো, দূর এই ব্যথা পাচ্ছি। মার বাচ্চা আমাকে আমি। কি হাসতেছো কেন? 3টা বছর মানে, থ্যাংক ইউ। মানে 3টা বছর আমরা কাউকে কিছু বুঝতে না দিয়ে প্রেম করে যাচ্ছি।
ইভেন দেখো ভার্সিটির কেউ কিন্তু এখন পর্যন্ত কিছু বুঝলো না, মানে কারো কাছে ধরা খেলাম না। তোমার মনে হয় না এই অভিনয়ের জন্য আমাদেরকে অস্কার দেওয়া উচিত? সেজন্যই আমাদের রিলেশনশিপটা হেলদি আছে। তো দূর কার ফোনের জন্য ওয়েট? আই পাশে তো আমি বসে, কার ফোনের জন্য ওয়েট করছো? রাজু সেই সকাল থেকে কল দিচ্ছি, আমার রেজাল্টের খবরটা জানাবো তাকে। এখনো জানাতে পারো না? আমি অনেকবার ফোন দিচ্ছি, রিসিভ করেনি, তারপরে এখন ফোন বন্ধ। আরে থাক, মন খারাপ করো না। চরে তো নেটওয়ার্ক একটু সমস্যা থাকে, এই জন্য মনে হয় ফোনটা বন্ধ পাচ্ছ। তুমি তো জানোই রাজু আর আমি সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আলিমুল স্যারের সেই প্রাইমারি স্কুল, সেখানে আমরা ক্লাস 5 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। তারপর বাবা সুযোগ পেলেন ঢাকায় চলে আসার, আমাদেরও ঢাকায় নিয়ে আসলেন। কিন্তু রাজু চরই থেকে গেল, ওর তো শহরে এসে পড়াশোনা করার মতো সুযোগ ছিল না। অনেক আগের স্মৃতি, কিন্তু সবই মনে পড়ে জানো। রাজু ভাই এখন কি করে? রাজু তো এখন আলিমুল স্যারের ওই স্কুলে বাচ্চাদের পড়ায়। আর তুমি জানো পুরো খড়খড়িয়া চরে ওই একটা মাত্র স্কুল। আমি না মাঝে মধ্যে খুব অবাক হই, এখনকার এই কমার্শিয়াল যুগে না তোমাদের বন্ধুত্ব দেখলে আমার খুব অবাক লাগে। মানে বছরে হয়তো বা তোমাদের একবার বা দুইবার দেখা হয়, তাও বন্ধুত্ব একদম পাক্কা। মানে তোমার পেটের খবর আমার থেকে রাজু ভাই বেশি জানে। রেজাল্টটা তো জানাতেই পারলাম না। আমার সামনে আরেকবার ফোন দাও দেখি। কল যাচ্ছে। ফাইনালি কল যাচ্ছে। কিসে বল? তুই এইখানে? শালা সকাল থেকে তোকে আমি কল দিচ্ছি, কিভাবে এটা? পুরোটাই পারিয়া সারপ্রাইজ ছিল। কি ভাবছো শুধু নিজেই একা প্র্যাঙ্ক আর সারপ্রাইজ দিতে পারে, আর কেউ পারে না? হ্যাঁ দেখো চেহারাটা দেখার মতো। সত্যি আমি আজকে খুব বোকা হয়েছি। রাজু, জি চাচা। বাড়ি ঘরের অবস্থা কি রে? চাচা যেমন ছিল তেমনই, পরিবর্তনের মধ্যে শুধুমাত্র দু একজন মোবাইল চালানো শিখছে এইটুকুই। রাস্তাঘাটের কি খবর? চাচা ওই কাঁচা রাস্তায়, শুকনার দিনে ভ্যান তাড়ি ফাড়ি চলে, আর বর্ষার দিনে গলা সমান কাদা। তা তোদের চেয়ারমশাই কোনো কাজকর্ম করে না? সে তো নবা থামো না, সে কখন থেকে প্রশ্ন করতেছ? গত 5 বছর বাড়ি যাও না একবার, আজকে রাজুকে সব উদ্ধার করে দিচ্ছ। কি আর করব বল, সময় পাই কোথায়। রাজু আর একটা ডিম খাও বাবা। আচ্ছা তোর তো বিএসসি শেষ, তাও আবার টপার, তো কি করবি কিছু ভাবছিস? অনেকগুলো কোম্পানি থেকে অফার আসছে, আর আমিও বেশ কয়েকটা কোম্পানিতে সিভি দিয়েছি। এখন যে টাকা বেশি দিবে আমি তার। বাহ, তাহলে তো খুব ভালো খবর। চাকরি পাওয়ার পর কিন্তু আমার প্রচুর খাওয়াইতে হবে, মনে থাকবে তো? জানোস আব্বা আম্মা না তোর কথা অনেক বলতো, অনেক গর্ব করতো তোরে নিয়ে। তুইও আর চরে গেলি না, আব্বা আম্মার সাথে আর দেখা হইলো না। জানোস আমি অনেকদিন যাবৎ ভাবতেছি খুব শীঘ্রই চলে যাব। তুই আমার সাথে এখন চল, কয়েকদিন থাকলাম একসাথে, অনেক মজা হইলো না? আলিমুল স্যারও খুব খুশি হবে। আরে না, এই সামনে কিছু কাজ আছে, এই কারণে যাব না। আমি খুব তাড়াতাড়ি যাব, শিওর। তুই আর যাবি? তা তুই কি ভাবলি, কি করবি? আমি আর কি করব, আমি চরেই ভালো আছি। চরেই ভালো আছে? তুই এক কাজ কর, তুই ঢাকায় আয়, আমার বেশ কিছু অফিসে জানাশোনা আছে, একটা ভালো পোস্ট দিকে তোরে দিয়ে দিই। না রে, আমার চরই ভালো। চরের বাচ্চাগুলারে শিক্ষিতকরণ দরকার, নইলে ওরা সারা জীবন অন্ধকারে থেকে যাব। আমার নিজের তো আর কোনো অর্জন নাই, ওগুলারে শিক্ষিত করতে পারলেই আমার অর্জন। না তোর আর বুঝাইতে পারলাম না। তোমরা শিক্ষিত মানুষ, শহর নিয়ে ব্যস্ত, আমরা গ্রামগঞ্জ না দেখলে কেমনে কি? দেখো দেখো, আরো বেশি করে দেখো, তো অন্য কিছু দেখো মাঝে মাঝে, বয়স তো আর কম হইল না। দেখি তো।
কি দেখোস? ওর নাম হচ্ছে জান্নাত। ভালোবাসার কথাটা এখনো বলতে পারি নাই, তবে শুভ কাজে দেরিও করতে নাই। শালা এত দূর গেছো, আমার কিছু জানাও নাই না? তো পরে মরে যাওয়া উচিত এখন। দাঁড়া, আমি তোর ছবি দেখাইতেছি ভাই। ছবিও আছে? আরে খুব সুন্দর তো। ডিসপ্লে এই অবস্থা কেন? না ডিসপ্লে মানে চরে তো ওরকম মেকানিক নাই, ঢাকায় আসছি এখন ঠিক করে নিয়ে যাব। কালকে আমার সাথে যাবে, আমি ঠিক করে দিব। জানোস ওরে নিয়ে না একটা কবিতা লিখছে। আরে বাবা, শোনা। তুমি আমার হৃদয়ে এসেছো পরীর মতন, দেখতে মিষ্টি ক্ষীরের মতন, হৃদয় বিদীর্ণ করেছো তীরের মতন। ফিরিয়ে দিবে না তো খুচরো দিয়ে ফকিরের মতন? কি বলস তুই এগুলো অশুভ কথা? ভাই রে ভাই, তুই কবিতা একটা লিখছস, মারাত্মক। তোর এখন আমি এমনি ফালাই না, এটা পড়বো তো আমি। কি তোরে ফালাই দিব? তুই উল্টা পাল্টা কথা কেন বলিস বল? পরশুদিন তোর কোনো কাজ আছে? কেন? না, যদি কোনো কাজ থাকেও তাহলে ক্যান্সেল করে দে, না হয়তো পরে বলবি আমি আগে থেকে তোকে বলিনি। আগে বলো বাসায় কি কাজ, তারপর চিন্তা করে দেখে আসলে কোনটা জরুরি। তোকে দেখতে আসবে আবার তোমাকে না আমি মানা করেছি, তুমি থামতেছো না কেন? ছেলেটা দেখতে খুব সুন্দর, খুব ভালো ফ্যামিলি। তা আমি কি করব? আমি সব দেখে দেখে সেশন বারবার করতে পারবো না। আমি একবার বলছি না মানে না, শেষ। একবার ছবিটা দেখ, কি সুন্দর ছেলেটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বাসার মধ্যে নিজের রুমে একটা শান্তি মতো বইও পড়তে পারতেছি। এত রাগ করে লাভ নেই, আমি যা বলবো তাই হবে। পরশুদিন কিন্তু দেখতে আসবে, কথাটা মনে রেখো। শফিক, আমরা এখানে একটা জরুরি কথা বলতে আসছি। শফিক। হ্যাঁ বলো, শুনছি তো। আমার দিকে তাকো। আচ্ছা তাকালাম, ফোনটা তো। মা আবার বাসায় কোনো একটা ছেলেকে আসতে বলছে। তো তো তাতে কি হয়েছে? তুমি বুঝতেছো না তাতে কি হয়েছে? তোমাকে দেখতে আসবে, এমন তো আরো অনেকবার হয়েছে। তোমাকে দেখতে আসলে যে টাকাটা তোমাকে দিবে সেটা দিয়ে আমাকে ট্রিট দিবা, এই তো। তোমার কাছে খুব মজা লাগতেছে ব্যাপারটা? দেখো ফারিয়া, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো এই কিছুদিন। এখন যদি তুমি বিয়ে বিয়ে করে আমার কানের 12টা বাজাও, আমি সুস্থ থাকবো না। আমি এখন বিয়ে করতে পারবো না, আমার আরো কিছু সময় লাগবে। দাও ফোন দাও। শিওর, যা ইচ্ছা তাই করো তাহলে। আমি গেলাম। যাও, বিলটা দিয়ে যেও। এই সিরিয়াস নাকি? এই দাঁড়াও ফারিয়া। কি রে, তুই এসব কি ব্যাগ ইউজ করিস? আমার এই ব্যাগই ভালো। সামনের বার আয়, তোর একটা ভালো ব্যাগ কিনে দিব। এই সামনেই রাখেন। শোন, আমার একটু কাজ আছে এখানে, আমি নামবো। হ্যাঁ, আর এই নে, এটা ধর। কি এগুলা? খাবার। আমার কি বাচ্চা নাকি? জ্যাম করলে খেয়ে নিবি। তুই যে কিপটা, বাপরে বাপ। কেদার তুই কিছু কিনেও খাবি না। শফিক, তোর মনে আছে ছোটবেলায় একবার আমরা জঙ্গলে হারিয়ে গেছিলাম? টানা 3 দিন আমরা কেউ খুঁজে পাইনি। তোর তো পুরো জ্বরে বেহাল অবস্থা ছিল। আমি তো মরছি, তুই মরেই যাবি। এই কথা ভোলা যায়? কি যে অবস্থা ছিল আমার, তুই পাশে না থাকলে মরে যেতাম। তা হঠাৎ এই কথা মনে করলি? না এমনি।
আমি খুব শীঘ্রই আসবো। হ্যাঁ, এখন নামি, তুই বাসে উঠে আমার কল দিবি, ঠিক আছে? ওকে, সাবধানে যাস। ভালো থাকিস। একটু হাসি খুশি থাক, সবাইকে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কেমন দিলাম? তুমি? আমি তো ছবি দেখোনি? না, আমি কিন্তু কিচ্ছু জানি না, সবকিছু প্ল্যান করেছে শফিক। তুমি কিছু জানো না না মা? না, আমি কিচ্ছু জানি না। এসো মা, তুমি আমার কাছে এসো। যা বসো। তোমরা মেয়েটাকে নিয়ে এত মজা না করলেও পারতে। মাকে তো আমার আগেরই পছন্দ। শফিককেও আমরা সবাই খুব পছন্দ করি। আর ভাইসাব, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এনগেজমেন্টের ডেটটা আমরা ফাইনাল করে ফেলতে পারি, কি বলেন? হ্যাঁ, শুধু কাজে দেরি করার কোনো অর্থ হয় না। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই সাহেব আমরা মিষ্টি মুখ করি। জি, মিষ্টি নিন। শুরু করি। কি রে মা, এখনো রেডি হসনি? হচ্ছে শফিক কেন এতবার ফোন দিচ্ছি, ফোনই ধরছে না, আমার খুব টেনশন হচ্ছে। এত টেনশন করে লাভ নেই, ও চলে আসবে, ও ঠিক মতো চলে আসবে। আর এমনও তো হতে পারে নতুন কিছু প্ল্যান করছে। আজকে আমাদের এনগেজমেন্ট, আর কি প্ল্যান করবে ও? একদম টেনশন করবি না, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আস, সবাই চলে আসতেছে। হ্যাঁ, রেডি হয়ে আসছে খুব তাড়াতাড়ি। এতক্ষণ হয়ে গেল, তোমার ছেলে কখন তো কোনো আক্কেল জ্ঞান হবে না, তাই না? আজকের দিনেও ভাইসাব প্লিজ আপনি একবার ফোন দিয়ে একটু দেখেন। আমি ফোন দিছি তো একবার, সংযোগ দেয়া সম্ভব নয়, বন্ধ। বাহ, হ্যালো ফারিয়া, আমি শফিক। শফিক, তুমি কোথায়? আমি কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, যে কখন থেকে তোমার ফোন বলছে আনরিচেবল। আমি ফেরিতে, আমার ফোনটা সাথে নেই, আমি অন্য একজনের ফোন থেকে কল দিয়েছি। তুমি কি আমার সাথে ফাজলামো করছো? এখানে সবাই বসে আছে, আমরা ওয়েট করছি কখন থেকে। আজকে আমাদের দেখো, এসব প্র্যাঙ্ক আমার একদম ভালো লাগছে না। কিন্তু ফারিয়া, রাজু মারা গেছে। কি? কখন? কিভাবে? ফারিয়া, আমার মাথা ঠিক ছিল না, আমি কাউকে কিছু জানিয়ে আসতে পারিনি। আচ্ছা, তুমি সাপ কি হয়েছে?
রাজু কি তার মনের কথা মেয়েটাকে বলতে পেরেছিল? শেষ পর্যন্ত এলে তার ওয়ালাইকুম আসসালাম। রাজু মারা যাওয়ার আগে তোমাকে খুব করে দেখতে চেয়েছিল। চলো জানা যায় যে কি করে কি হলো স্যার? প্রচন্ড রোদ, দুপুরবেলা রাজু সাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিল। প্রচন্ড রোদে মাথা ঘুরে পড়ে যায়, বোধহয় হিট স্ট্রোক করেছিল। মাথায় ছোট্ট একটা আঘাত। আমরা বিষয়টাকে ওভাবে বিবেচনায় নিইনি, ওরকম কোনো ডাক্তারও দেখানো হয়নি। বোধহয় ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, তাই পরদিন ও কেমন যেন হয়ে গেল। তখন মানে আমরা কিছু ভাবতে পারছিলাম না যে হঠাৎ করে ওর অজ্ঞান হয়ে গেল। আমরা তখন এলাকার ডাক্তার খুঁজতে থাকলাম, একজন ডাক্তার পাওয়াও গেল, তাকে নিয়ে আসা হলো। সে দেখলো কিন্তু কিছু ধরতে পারলো না, বললো যে ওকে শহরে বড় ডাক্তারের কাছে নিতে হবে। তাহলে কেন নেওয়া হলো না শহরে? না, ওই দিন খুব মানে বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড ঝড় আর বৃষ্টি হচ্ছিল, চারদিকে কাদা, নদীতে তখন কোনো নৌকা ছিল না, আর এখান থেকে চাইলেই তো আর কোথাও নিয়ে যাওয়া যায় না। আমরা অনেক চেষ্টা করেছি এখানে। আমার মানে ওই দিন আবার আমি শহরে ছিলাম না, আমার একটা বিশেষ কাজে আমি শহরে গিয়েছিলাম। আমি থাকলে হয়তো রাজুকে বাঁচানো যেত। আপনারা টেলিমেডিসিন সেবা তো অন্তত নিতে পারতেন। তা শহরের অভিজ্ঞ ডাক্তার, এখানকার ডাক্তারদের গাইড করলে রাজুকে বাঁচানো যেত। আমরা এই শহরে চাইলেই কি সব কিছু পাই রে বাবা? হ্যাঁ, এখানে বিদ্যুৎ, ইন্টারনেট সব আমাদের কাছে পূর্ণিমার চাঁদ, কখনো আসে কখনো থাকে না। ওই ইন্টারনেট চালানোর মতো লোকও তো এই চরে হাতে গোনা। একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য, শুধু একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য এখান থেকে কত দূর পর্যন্ত হেঁটে যেতে হয়, বাজারে, দোকানে। রাজুর চিকিৎসার অভাবে মারা গেল, এটা আমি মানতেই পারছি না স্যার। চরে এরকম মৃত্যু এ কোনো নতুন অভিজ্ঞতা নয়। চরের মানুষের প্রযুক্তি, জ্ঞান এটি যদি থাকতো তাহলে হয়তো রাজুকে এভাবে মরতে হতো না। আর এই জ্ঞান অর্জনের জন্য দরকার শিক্ষা। এই চরে ছোট্ট একটা স্কুল, এই স্কুল দিয়ে কি করে শিক্ষা দেয়া যায় এত বড় একটা জনগোষ্ঠীকে? আমি চেষ্টা করছি। আর এখান থেকে শিক্ষিত হয়ে কোনো ছেলে পেলে তো এখানে থাকে না, আর ওরা একবার চলে গেলে তারা আর ফিরে আসে না। ওই এক পাগল রাজু, ও চেয়েছিল আমার সঙ্গে থেকে থেকে এলাকার মানুষকে শিক্ষিত করতে। ও বেঁচে থাকলে, ওর মৃত্যুটা না হলে হয়তো আমাদের এই স্বপ্নটা সার্থক হতো। আমাদের এই শহরের জীবনটা হচ্ছে ভাঙা আয়নার মতো, মুখের কিছুটা দেখা যায়, কিছুটা দেখা যায় না, যেটা দেখা যায় তাও স্পষ্ট না। দূর থেকে দেখে চরের অবস্থা কেউ বুঝতে পারবে না। আমরা যারা এই চরে থাকি, এই যে চরের মানুষগুলোর কষ্ট, এটা কি বাইরে থেকে একটা মানুষ বুঝতে পারবে? তোমার বোধহয় এখন
যাওয়া উচিত। সন্ধ্যা হয়ে গেলে নৌকা পাবে না। দেখবি তুই একদিন অনেক বড় হবি, তখন তুই আমারে ভুলে যাবি না তো? কি বাবা? আমাদের এই শহরের জীবনটা হচ্ছে ভাঙা আয়নার মতো। মুখের কিছুটা দেখা যায়, কিছুটা দেখা যায় না, যেটা দেখা যায় তাও স্পষ্ট না। এত কষ্ট করে এত টাকা খরচ করে তোকে পড়াইছি কি আমি চরে মাস্টারি করার জন্যে? তোমার ছেলের মাথায় কিছু সুবুদ্ধি ঢুকাও। তুমি মাথাটা গরম করো না, তুমি মাথাটা ঠান্ডা করো। কাল দেখবে কিছুক্ষণ পরে ওর মাথাটা ঠিক হয়ে গেছে। মা, আমার মাথা ঠিক আছে। ওই চরে আমার জন্ম, আমার বাপ দাদা ওই চরের আলো বাতাসে বড় হয়েছে। আমার বাবা এখন শিখর ভুলে যেতেই পারে, কিন্তু আমি পারবো না। আমি আলিমুল স্যারের সাথে ওই স্কুলটা গড়তে চাই। ওখানকার ছেলেমেয়েরা উন্নত শিক্ষা পাবে এবং আমি ওখানে পড়াতে চাই। ওদেরকে পড়ানোর জন্য তোমাকে আমি কম্পিউটার সায়েন্স পড়াই নাই। ওদেরকে পড়ানোর জন্য অন্য মানুষ আসবে। আলিমুল স্যার আছে, সে পড়াবে। তোমাকে ওখানে যাইতে হবে কেন? দেশে কি আর কোনো মানুষ নাই? বাবা, সবাই যদি তার নিজের সুবিধাটুকু নিয়ে এই মানুষগুলো থেকে দূরে থাকে, তাহলে এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেটা কে? রাখো তোমার বড় বড় কথা, এসব কিছু দরকার নাই। তুমি ঢাকায় যে ফার্মে জব করতা সেটাই তুমি কন্টিনিউ করবা। না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি চরে যাব, ওই চরের স্কুলে টিচার হব। যাও তাইলে। দুদিন পরে মাস্টারি যখন তোমার পেটে লাথি মারবে, তখন যেন না দেখি তুমি ঘুরে আমার কাছে ফেরত আসছো। কুলাঙ্গার জন্ম দিচ্ছে একটা। শফিক, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। শফিক, দুদিন পর আমাদের বিয়ে হবে, আমরা সংসার করব। নদীর মধ্যে একটা চরের স্কুলে মাস্টারি করে কি হবে বলো? তোমার কি মনে হয় চরের মানুষ সংসার করে না? মানে আমি খামখেয়ালি করছি না, আমি যা করছি জেনে বুঝে করছি। তুমি কি বলতে চাচ্ছ? এগুলো তুমি জেনে বুঝে করছো? তুমি কি একটাবার আমার কথা ভাবছো? আর তুমি কি এটা ভাবছো তুমি এই চরের মধ্যে একটা ভাঙ্গা স্কুলে মাস্টারি করলে আমার বাবাকে তোমার সাথে আমাকে বিয়ে দিবে? কেন দিবে না? আমি কি অন্যায় কিছু করছি? আমি মানুষের জন্য কাজ করতে যাচ্ছি, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছি। তুমি কেন বুঝতে পারছো না যে তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? খুব জন্মদরদি হয়ে গেছো না? মানুষের জন্য কাজ করতে চাইছো। আমি কি মানুষ না? আমি কি মানুষের মধ্যে পড়ি না? আমার জন্য তুমি কি করতেছো? দেখো ফারিয়া, প্লিজ তুমি আমার পাশে থাকো। চলো আমরা ওই গ্রামটাকে নতুন করে সাজাই। আলিমুল স্যার আমাদের মাথার উপর থাকবে, আমরা ওখানকার ছেলে মেয়েদের বিজ্ঞান আর প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেব। আমরা নতুন করে সাজাবো ওখানকার গ্রামগুলো। প্লিজ তুমি আমার পাশে থাকো।
তুমি তোমার পাগলামি নিয়ে থাকো। তোমার জীবনে যে আমার মূল্য কতটুকু এটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝে দেওয়ার জন্য ধন্যবাদ। ফারিয়া, কি বলছো এইসব? তুমি স্কুলে জয়েন করবে? স্যার আপনি বলেছিলেন শিক্ষিতরা এগিয়ে না আসলে এই চর চরই থেকে যাবে। এই শিক্ষা দিয়ে কী লাভ স্যার, যদি শিক্ষা মানুষের কাজেই না আসে? তাই আমি চলে আসলাম। আপনার সাথে থেকে রাজুর স্বপ্নটা পূরণ করতে চাই। এই তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে স্যার, এই সমাজের মাথাই ঠিক নেই। না মানে বিষয়টা ওরকম না, মানে বিষয়টা হচ্ছে যে তুমি এখানে এই স্কুলে চাকরি করবে। এই স্কুলে তো কাউকে বেতন দেওয়া হয় না, সে ক্ষমতা আমাদের নেই, উল্টো আরো পকেট থেকে দিতে হয়। আমি আমার যা ছিল সব দিয়ে এখন একেবারে নিঃস্ব। তারপর ওই পাগলের মতো স্কুলটাকে কামড়ে ধরে আছি। তোমার এই ব্রাইট জীবন, এই উজ্জ্বল একটা জীবন, কত স্বপ্ন, তুমি কেন নিজের খেয়ে বনের মোষ তাড়াবে? স্যার এই যে যন্ত্রটা দেখছেন, এটা আমার সাথে যতদিন থাকবে আমি আমার উপার্জনে ম্যানেজ করে নেব। এই যন্ত্র মানে এটা দিয়ে কি করবে? প্রতিদিন যদি 4 ঘন্টা আউটসোর্সিং করি তাহলে যে উপার্জন হবে তা দিয়ে আমার খুব ভালো কেটে যাবে স্যার। আর আমাদের স্কুলটা যদি দাঁড়িয়ে যায় তাহলে আশেপাশের ছেলেমেয়েরাও আমাদের স্কুলে পড়তে আসবে, আর তা দিয়ে যে আয় হবে তা থেকে আমরা আরও কিছু শিক্ষক নিয়োগ দিতে পারবো। হ্যাঁ, তোমার পরিকল্পনা আমার ভালো লেগেছে। রাজু চলে যাওয়ার পর আমি একদমই একা হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় রাজুর স্বপ্ন পূরণ করবার জন্যে এই যে তুমি এসেছো, আমার সেই স্বপ্ন বোধহয় সার্থক হবে। স্যার আমি সব ব্যবস্থা করে এসেছি, কিন্তু আমার থাকার জন্য একটু ঠিকঠাক জায়গা দরকার। থাকবে? হ্যাঁ হ্যাঁ আছে তো, আছে, থাকার একটা জায়গা আছে, আর সেখানে তুমি থাকতে পারো, আর কারো ওখানে থাকবার কোনো অধিকার নেই। মানে স্যার? রাজুর বাড়ি, ওখানে তো কেউ থাকে না, মানে ওই রাজুর ঘরটাতে তুমি থাকবে, আর আমি তোমার মধ্যে রাজুকে দেখব, আমার স্বপ্নগুলো দেখব, আমরা দুজনে মিলে রাজুর স্বপ্ন পূরণ করব। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। এই যে ইনি তোমাদের নতুন স্যার। এই স্যার আবার তোমাদের রাজু স্যারের বন্ধু। ভালো আছো সবাই? হ্যালো স্যার, আপনার নাম কি? আমার নাম শফিক, আমি তোমাদের রাজু স্যারের বন্ধু। তোমরা এখন যেমন ছোট, আমি ঠিক সেই বয়সে তোমার রাজু স্যারের বন্ধু ছিলাম। রাজু স্যার অনেক ভালো ছিলেন। হ্যাঁ, তোমাদের রাজু স্যার খুব ভালো একজন মানুষ ছিলেন। তার স্বপ্ন ছিল তোমরা অনেক বড় মানুষ হয়ে এই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করবা, আর সে কারণে আমি তোমাদের পাশে ছুটে এসেছি। আমরা পারবো না রাজু স্যারের স্বপ্ন পূরণ করতে? বসো স্যার, ক্লাস শুরু করি।
শফিকের সাথে দেখা করে মনটা ভরে গেল। আমার বন্ধুটা আজ কত সফল, পুরোটাই তার চেষ্টা আর পরিশ্রমের ফল। আমাদের স্কুলের প্রতিটি বাচ্চার জন্য শফিক হচ্ছে রোল মডেল। আমার চেষ্টা করতে হবে স্কুলের প্রতিটি বাচ্চা যেন বড় হয়ে আমার বন্ধু শফিকের মতো হয়। এইসব কি ব্যাগ ইউজ করিস? আমার এই ব্যাগই ভালো। সামনের বার আয়, তোর একটা ভালো ব্যাগ কিনে দিই। আসসালামাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। আলী মাস্টার যে এই চেয়ার লাগতা আছেন কেমন? শরীর ভালো? আছি, ভালোই আছি। জলদি আমি এটা কাজে আসছিলাম। হ্যাঁ, কি কাম? এই বাবা দিকেটা। আসসালামু আলাইকুম। এই তো এই ফুলাটার কামই তো আইছি। ওইলো আমাকে শফিক, রহিমুদ্দিন ফুলা। আরে তোমার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এই যে ঢাকা গেছে আর ফেরে নেই। ঢাকার বাতাস খেয়েছে তো, অনেক টাকা মালিক হয়েছে না। তো বাবাজি গ্রামে গেলে হঠাৎ কি ইউনিয়ন পরিষদে কোনো ঝামেলা আছে নাকি? কও। না চাচা, আসলে আসছি আপনার সাথে কিছু ব্যাপারে কথা বলতে, এলাকার উন্নয়নমূলক কিছু কাজ নিয়ে আলোচনা করতে। গ্রামের উন্নয়নমূলক কাজ? এটা বলে কি? এই ধরেন যে চরাঞ্চলের কিছু উন্নয়নমূলক কাজ, যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, ইন্টারনেট, এসব নিয়ে কথা বলতে চাই। বিদ্যুৎ তো বুঝলাম, ইন্টারনেট এটা তো আকাশ বাতাস দিয়ে চলে, তাই না? এইটা দিয়ে আমাকে এই সালের পোলাপান কি করবো? আরে এটা সবার কামে লাগে ইন্টারনেট। এখন ইন্টারনেটের যুগ নাই রে চাচা। এখন ইন্টারনেটে অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে। আমাদের চরের ছেলে মেয়েরা চাইলে এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করতে পারবে। এছাড়া চরের সবজি, মাছ, ফসল এসব চাষিরা খুব সহজে ইন্টারনেটে বিক্রি করতে পারবে। ও দেখো বাবা, তোমার বয়স অল্প, জোয়ান ছেলে, মাত্র ডাঙ্গর রয়েছ, শরীরে রক্ত গরম, দৌড়ানোর জন্য অস্থির হয়ে রয়েছ। কিন্তু বাবা, এই যে আমারে দেখতেছো, এই যে মাথার চুল সব পাইকে গেছে গে, এই গ্রামের উন্নতিকরণের লেগে সম্ভব না, কিছু করা পারি না। কিন্তু চাচা শোনো বাবা, গ্রামে আসছো, বহুদিন পরে আসছো, ছোটবেলায় আসছো কিনা সেটাও মনে নাই। তবে এই গ্রাম অনেক সুন্দর। গ্রামটা একটু ঘুরে দেখো, বাতাস খাও, আয়া শরীরটা একটু তাকলা কইরা ঢাকায় ফিরে যাও। জালি মাসটা বুঝাই দিয়া রে। চলো শফিক, চলো। সালাম আলাইকুম। না কি আকাশ বাতাস। স্যার, এখানে আসলে হচ্ছে কি? চেয়ারম্যান সাহেব তো আমাদের কথার কোনো পাত্তাই দিলেন না। দেবেন কেন? শোনো, কুকুরের লেজে পাড়া দিলে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, আর তুমি সেই কুকুরের লেজ কাটতে এসেছো। মানে কি স্যার? শোনো, এখানে এই যে কৃষকরা যে ফসল ফলায়, তারপরে এই যে জেলেরা যে মাছ তুলে নিয়ে আসে নদী থেকে, তার পুরোটাই এই চেয়ারম্যানের লোকজন কিনে নেয়। মনে করো ঢাকার বাজারে যেটার দাম 60 টাকা, সেটা এখানে 3 টাকা, পারলে 10 টাকার উপরে আর যায় না কখনো। এই দামে তারা বিক্রি করতে বাধ্য হয়, কারণ চেয়ারম্যান ওদের এই জিনিসগুলো কিনে ফেলে।
তাহলে এখানকার চাষিরা তাদের কাছে বিক্রি করে কেন? কি করবে? হ্যাঁ, আরে চাষিরা কি খবর রাখে ঢাকার বাজারের? ওরা কি দুনিয়ার কোনো খবর জানে? ওদের তো চেয়ারম্যান তার নিজের প্রয়োজনেই ওদের মূর্খ অন্ধ বানিয়ে রেখেছে। ওদের কিছুই জানতে দেয়া হয় না, আর এই সুযোগে সে ব্যবসাটা করে নেয়। দেখি ধীরে ধীরে সব ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবে? স্যার, এই ডিজিটাল বাংলাদেশে বিদ্যুৎ খুবই সহজলভ্য একটা জিনিস, আর এই খড়খড়িয়া চর তো বাংলাদেশের বাইরে না, তাহলে এখানে বিদ্যুৎ এত দুর্লভ হবে কেন? আমি দেখি প্রথমে এটা নিয়ে কাজ করতে চাই। পজিশনে এটা ঠিকঠাক আছে না? হ্যাঁ, এটা ঠিক করো। কি ব্যাপার? এখানে কি হচ্ছে? স্যার, উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হচ্ছে? এই, তুমি টাকা পেলে কোথায়? ব্যাংকে একটা সেভিংস ছিল, ভেঙে ফেলেছি স্যার। মানে তোমার নিজস্ব সেভিংস? জি স্যার। ওটা তুমি ভেঙে ফেললে? এসব ঢাকা থেকে আসার আগে ব্যবস্থা করে এসেছি। এখন এই বিদ্যুৎ ইন্টারনেট পূর্ণিমার চাঁদ হবে না। বিদ্যুৎ ইন্টারনেট এখন আর পূর্ণিমার চাঁদ হবে না, তাই তো? স্যার, লাগানো শেষে সামনে আসো। হ্যাঁ, দিকে যাই। ইন্টারনেট শিখে কি করুম? টাকা পামু? মোবাইলই তো নাই, ইন্টারনেট চালামু কি দিয়ে? আচ্ছা, আপনাদের মোবাইল ফোনের দাম এখন হাতের নাগালে। আপনারা কিছু টাকা জমিয়ে সহজেই ফোন কিনতে পারবেন। আর যদি একজন একটা ফোন কিনতে না পারেন, তাহলে 4 জন মিলে কিনেন। তাতে কি হবে? তাতে ফোনে ইন্টারনেট ব্যবহার করে কিভাবে সহজে টাকা উপার্জন করা যায় এটা আপনারা জানতে পারবেন। এছাড়াও ইন্টারনেট ব্যবহারের হাজার রকম সুবিধা আছে। কি সুবিধা পামু? এই যেমন ধরেন, আজকে আপনি জানতে পারবেন ইন্টারনেট ব্যবহার করে যে কালকে বৃষ্টি হবে কিনা। এটা তো আমাদের মুখ গুলি কয়া দিবার পরে আগামীকাল বৃষ্টি হবে কিনা। মকবুল, একটু উঠে খাড়া আকাশটা দেখে কত দেখি আগামীকাল বৃষ্টি হবে নাকি? না, আকাশ তো দেখছে ফকা, আগামীকাল তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই দেখতেছি না। আগামীকাল বৃষ্টি হবে কিনা দরকার, ইন্টারনেটের দরকার হয় না। তিন পাঁচে 3 6 3 7 3 8 কেমন আছেন মাস্টার সাহেব? আপনি? আমি আব্দুল। চেয়ারম্যান সাহেব আপনার ডাকছে, আপনারা আমার লগে যাইতে হইব। ডাকলে যেতে হবে নাকি? দেখছেন না পড়াচ্ছি, আর এখন যেতে পারবো না। খুব দরকার হলে আমি পরে গিয়ে দেখা করে আসবো। মাস্টার সাহেব, এইখানে আপনার ইচ্ছা মতো সব কিছু হইব না। এখানে আমরা যেরকম আমাকে ইচ্ছা মতো সব কিছু হইব।
আর আমরা যেটা কমু সেটা করতে হইব। এসবের মানে কি? মানে বুঝেন না? বাচ্চাগুলোর সামনে আমার দিয়ে বিয়াদবি করেন না, নিষ্পাপ বাচ্চাগুলা নষ্ট হয়ে যাইব, তাই কইতেছি চুপচাপ চলে। তোমরা পড়ো, আমি একটু আসছি। হ্যাঁ, এসবের মানে কি চাচা? মানে এটা তো আমার কথা। তুমি যেসব করে বেড়াইতেছ এগুলি মানে কি? কি করেছেন? এই যে গ্রামের গন্ড মূর্খ এইসব মানুষে লেখাপড়া শিখাইতেছ, ঘরের ভিতর আর মাথার ভিতর বাতি জ্বালাইতেছ। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই কাজগুলো আমার করার কথা না, এই কাজগুলো আপনার করার কথা, কিন্তু আপনি আপনার কাজে অবহেলা করেছেন। বেয়াদবি নেবেন না, আপনি আপনার কাজ ঠিকঠাক করেননি, এতে চরের ক্ষতি হয়েছে। কথায় চিনাস শিক্ষিত ছেলে, শহর থেকে এসে সম্বন্ধে কত কা মেহমান না, কথায় কথায় দ্রুম ধরুন। একটু মাথা গরম, ধুমধাম সাপ টাপ করে কি সব করে বানায়। এখন যদি এই মেশিনটা হাতকে চালাই দিত, তাহলে অবস্থাটা কি তাহলে বোঝো। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? দূর ও কাছে নেই। হ্যাঁ, এটা কি ভয় দেখানো কয়? এটা হচ্ছে কি পরামর্শ। এটা হলো খড়খড়িয়া শহর, এটা আমার শহর। এই শহরে কলমের জোর চলে না। এইখানে আমার পুলিশ শহর, পুলিশ শহর, এইটা চলে। মাথায় থাকবে। জয়বার। চাচা, আমাকে যতই ভয় দেখান, আমি আমার কাজ করে যাব। আর হ্যাঁ, এখন কলমের জোরে চাইতেও প্রযুক্তির জোর অনেক বেশি, আর আমি এই প্রযুক্তি এই চরের প্রতিটি ঘরে ঘরে সেট করে যাব। আমার কি মনে হয় জানেন চাচা, আপনার দিন শেষের পথে। আসি, ক্লাসে যাই। ভালো থাকবেন। ফেরেস্তা নাকি রে? আগাম কয়ে দেয় আমার দিন শেষ হয়ে দিতেছে, কবে আল্লাহ নিয়ে যাইব তো এটা হ্যাঁ জানে। দাদা, হ্যাঁ, আপনি যদি কন তাইলে শালারে গানে ফেলাই রে, খুব ফরফর করতেছে। কাউ আর সাউ দেখছস না? এটা যখন একটু ডাঙ্গর বাঙ্গর হয় তো ঝাপটা ঝাপটি করে, ও বাপ্পার মতো উঠতে চায়, এই ডালে তো এই ডালে ফাল ফুল দিতে চায়, আবার ডরে যায় না যদি পূজা যায়। সেই দিন ওর এই ডাল থেকে ওই ডালে লাভ দেওয়ার ক্ষমতা হইব, ওই দিন তোর সিপরে রস করে ফেলাবো। ঠিক আছে দাদা, অস্থির হইস না। কি ব্যাপার?
শুনলাম চেয়ারম্যানের লোক তোমাকে ডেকে নিয়েছিল। জি, কুকুরের লেজ কাটা পড়ছে তো, তাই একটু হাঁকডাক দিচ্ছে আর কি। না না, চেয়ারম্যান মানুষটা তো ভালো না, সেজন্যই তো ভয়। আমাকে নিয়ে ভয় পাবেন না, আর দেশে আইন আছে, প্রশাসন আছে, এত ভয় পেলে হবে? আইন প্রশাসন ওগুলো সব চেয়ারম্যানের পকেটে, আর ভয়টা ওখানেই। বাদ দিন স্যার, চলেন ক্লাসে যাই। আচ্ছা না, ঠিক আছে, তুমি যাও। আমাদের একজন নতুন টিচার এসেছেন, তুমি পরিচিত হও। আমি আসছি একটু পরে। যাও। জি। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে। চমকে দিলাম? তুমি এখানে? তোমাকে ছাড়া একদম থাকতে পারছিলাম না, তাই নিজের অনেক বড় লস করে এখানে চলে আসলাম। তুমি জানো আমার কত বড় লস হয়েছে? এখানে আসছি, এখন বাবা মা তো আমাকে ত্যায্য কন্যা করে দিবে, সম্পত্তির কিচ্ছু পাবো না। কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে জ্বর থাকার জন্য এতটাও খারাপ না, চলবে আমার। ফারিয়া, আমি তোমাকে ছাড়া থাকতে চাইনি। আসলে আমার কোনো উপায় ছিল না। রাজু মারা যাওয়ার পর আমি ভাবতে পারছিলাম না আসলে। আই যে চরের মাস্টার, বিয়ে করবে আমাকে? আমরা দুজন মিলে তোমার ছোট্ট কুটিরে একটা ছোট্ট সংসার বানাবো, বাবুই পাখির সংসার হবে আমাদের। অনেক বছর তো অনেক আরাম আয়েশ হলো, এবার নয় তোমার জন্য চর একটু কষ্ট করলাম। তুমি শুধু একটু ভালোবেসো আমাকে, বাসবে তো? আজ আমার মন বলে তোমায় কাছে পেয়ে সময়ে যেন যায় না কেটে। আজ এই মন শুধু কল্পনা করে তোমাকে নিয়ে
লেখালেখি করে কি করব? আমি কৃষি মানুষ, আমি কৃষিকাজ করি, আমার পুরো বড় কৃষিকাজ করব। আর লেখাপড়া না করে ওর যদি একটু কৃষিকাজ শিখাই তাহলে ওইটাই ওর জীবনের জন্য কাজে লাগবো। আপনি একদম ঠিক বলেছেন চাচা, আপনার ছেলে যখন বড় হবে তখন আপনার কাছ থেকে কৃষিকাজ শিখবে। কিন্তু চাচা একটা ব্যাপার চিন্তা করেন, আপনি যদি আপনার ছেলেকে পড়াশোনা শিখান, সেই শিক্ষাটাকে একদিন আপনি আপনার কাজে প্রয়োগ করতে পারবেন এবং তার বিনিময়ে আপনার কষ্টেরই মূল্যায়ন হবে। বুঝলাম না আপু। আমি বুঝিয়ে বলছি। আপনারা আমাকে বলেন তো, আপনারা যে ফসল চাষ করেন সেটা এখানে কি রকম দামে বিক্রি করেন? কখনো 10 টাকা, কখনো কখনো 8 টাকা। আপনাদের এই ফসলগুলো যখন এখান থেকে ঢাকায় যায় তখন এর থেকে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হয়। আর যদি আপনারা শিক্ষিত হতেন তাহলে আপনাদের কষ্টের আপনারা সঠিক মূল্যায়ন পেতেন। শুনেন, এই চরের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগে। আপনারা যোগাযোগহীনতার কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের পরিশ্রম, আপনাদের ফসল, কিন্তু লাভবান হচ্ছে মধ্যস্থতাকারী। যে জিনিসটা বাজারে একজন 100 টাকায় কেনে সেটা আপনারা বিক্রি করছেন 10 টাকায়। অথচ আপনারা যদি বাজার সম্পর্কে ধারণা রাখতেন তাহলে আপনারাও ন্যায্য মূল্যে জিনিসটা বিক্রি করতে পারতেন, যারা কিনতো তারাও ন্যায্য দামে সেটা কিনতে পারতো, তাই না? আমাদের প্রায় স্থানীয় ক্রেতাদের কাছ থেকে ঋণ নিতে হয়, আর ঋণ নিয়ে মাল হইলে তাকে সেটা ফেরত দিতে হয়। এমন কড়া সুদ ধরে যে আমরা শেষ পর্যন্ত সেটা পরিশোধ করতে হিমশিম খাইয়া যাই। আমি সেই কথাই বলছি, আপনি যদি ন্যায্য দামে বিক্রি করতে পারেন আপনার উপার্জন বাড়বে, আর আপনার উপার্জন বাড়লে আপনার ঋণ নিতে হবে না। আজকের পর থেকে আপনারা ইন্টারনেটের মাধ্যমে আপনাদের ফসলগুলো ঢাকায় বিক্রি করবেন, কারণ বাজারের ব্যবসায়ীদের কাছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে অনলাইনে এটা সম্ভব। সবাই দেখতে পাচ্ছেন? পটল বাজার এখন কত? 50 করে না? 50 তো হবে। মিনিমাম 30 বিক্রি করা যাবে। আরে চাচা, হ্যাঁ নিয়ে আসছেন? হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা, সবজি কি আপনার এই কয়টাই? হ্যাঁ এই কয়টাই আমি তুলে আপনার জন্য আনছি আজকে। আচ্ছা, আরো আছে। আচ্ছা, তাহলে আপনার ফোনটা দেন। কেমনি বিক্রি হবে এটা? আপনি দেন না, বুঝতেছি না। এটা খুবই ইজি, আপনিই পারবেন। আমি আজকে শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনারে। একটা নেন, হাতে নেন, ছবি তুলে কারো হাতে দিয়ে এভাবে ছবি তুলবেন। হ্যাঁ, তারপর এই যে দেখেন, এখানে গিয়ে আপনার ছবিটা এখানে দিয়ে এই যে সাবমিট করবেন। তারপর একটু অপেক্ষা করতে হবে। এই যে আপনার অর্ডার হয়ে গেছে। অর্ডার হয়ে গেছে? আচ্ছা, ওরা এটা ইয়ে করে যাচ্ছে, 50 করে বলতেছে, দিয়ে দিব। চাচা, আপনি এই সবজি কত করে বিক্রি করেন? চেয়ারম্যান 10 টাকা করে দেয়। হ্যাঁ চাচা, আপনাকে 50 টাকা করে দিতে চাচ্ছে, দেখেন। এই যে চাচা, তারা 50 করে চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। তাহলে হ্যাঁ দিয়ে দেন। এই যে দিয়ে দিলাম। তারা কালকে এসে নগদ টাকা দিয়ে আপনার এইসব নিয়ে যাবে। তাই? এই ফারিয়া, প্যান্ট কই রাখছো? আমি তো প্যান্ট খুঁজে পাচ্ছি না। ফারিয়া, আরে কি হলো বাবা? প্যান্ট কই? প্যান্ট তো ময়লা হয়ে গেছে, সবগুলো ধুয়ে দিছি। লুঙ্গি পরে ফেলো। এনো। এখন আমি লুঙ্গি পরে বাইরে যাব? হ্যাঁ, মানে চরের 90% মানুষ লুঙ্গি পরে ঘুরতেছে, তুমি চর মাস্টার লুঙ্গি পরে ঘুরতে পারবা না? ব্যাপারটা হিপোক্রেসি হয়ে গেল না? আমি লুঙ্গি কখনো পরছি? পরবা। আমি লুঙ্গি বাঁধতে পারি না। একবার এক আত্মীয়ের বাসায় গিয়ে লুঙ্গি পরে ঘুমালাম, সকালে উঠে দেখি লুঙ্গি মাথার উপর। কি বলো? এই যে এখন বাঁধবো কিভাবে? আচ্ছা ধরো ধরো,
লুঙ্গিটা পরবার হচ্ছে এইভাবে করে একটু নিয়ে ভালো করে শিখে রাখো, কিন্তু পরবার লুঙ্গি পরলে ফাড়ি একটা সাথে না দরকার হয়। এভাবে লুঙ্গি বেঁধে দিলে তো আমি সারা জীবন লুঙ্গি পরেই ঘুরবো, বেঁধে দিতে হবেই। তাই না? ঠিক আছে, থাকো। আজব। কিরে কাশেম, তোর সব ফসল বলে ওই ঢাকায় নিয়ে বেচছস? চেয়ারম্যান সাহেব, ওইখানে সরাসরি বেচছে, একটু ভালো দাম পাইছি তো, এখন থেকে ওইখানেই বেচুন। বাবা, কস কি ঢাকায় ভালো দাম পাওয়া যায়? জি। তো খুবই ভালো কথা রে। আমি তো এখানে বয়ে বয়ে ঠকতেছি রে। আমি তো মূর্খ সূর্খ মানুষ, ওই তো গো প্রযুক্তি তো বুঝি না। আমার একটু বুঝা তো যে কেমনে বেচা কিনা হয়, বুঝা। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, খুব সহজ। আচ্ছা, এই দেখেন, হারামজাদা, হারাম ঘরের বাচ্চা, তোর বেশি লোভ হয়েছে না? তোর ফসল ঢাকায় নিয়ে বেচস, আর তোর কাছে আমি 14,000 টাকা সুদে আসলে পাই। এটা কি তোর বাপে দিব রে? এ রাজান, এদিকে থানা নিয়ে গিয়ে হাজতে ঢুকা। যা, যা নিয়ে যা। এগুলো কিন্তু ঠিক হইতেছে না, ক্ষতি হয়ে যাচ্ছে চেয়ারম্যানের, খেয়াল রাখতে হবে। জি, কই যান আপা? বাড়িতে। গ্রামে এত লোকের সাথে খাতের আপনাকে আমরা কি দোষ করছি? জুতা দিয়ে চড়ায় আপনার গালের চামড়া তুলে ফেলবো। রাস্তার মধ্যে দাঁড়িয়ে অসভ্যতা করেন, হ্যাঁ? আপনার জামাইরে লাগবো না, আমাগুলোকে একটু খাতির জমান, তাইলেই হইল। রাস্তা ছাড়েন, আমার রাস্তা ছাড়েন বলছি। এই, তোর জামাইরে কবি মাইনসের বাড়ি বাত্তি জ্বালাইতে জ্বালাইতে নিজের বাড়ির বাত্তি জানি নিবায় না পালায়। শোন, 4টে কেস আমার নাম, আর একটা হইলে কিচ্ছু হইবে না। দেখেন, আমাকে যেতে দিন। রাজন, যাইতে দে, মেলা হইছে। খাওয়া দাদা, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? খারাপ খবর আবার কি হয়েছে? ওই মাস্টারের বাচ্চা তো ডিসির কাছে আপনার নামে লিখিত কমপ্লেন করছে। কৌয়ার সাউটারে নামায়া ওর সিপটার রসটা বের করে ফেলা।
থেকে রে? আরে না না, শালার হাঁটি খুব শক্ত। শক্ত? ফার্মের মুরগি খায়। এরা এটা এই এই দোলে দোলে তুলতে কেমন লাগে রে? তোর লোক একটু লেখাপড়া করি। ছোটবেলায় না পড়ছিলাম, কেটা জানি লিখছে, ওই অজগর আসছে তেরে আনতে আমি খাবো পেরে। বোকা না হালায় সেই লিখছে, অজগর এইটাছে খাওয়ানোর লেগে আর কামুদনের লেগে, তারপর পোলা পাটি লেগে আনতে আমি খাবো। আম পাড়তে গিয়ে খাইতে গেছে, যে অজগর আরে খায়াল হয়েছে। ঠিক কইছেন দাদা, হ্যাঁ একদম ঠিক কথা কইছেন। এর লিগেই আমি দেখেন না লেখাপড়া করিনি, লেখাপড়া বাদ দিয়ে আপনার লোক আমি করছি। দেখ রে, 14টা বছর আমি একটু 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 করে আমার এই সাম্রাজ্য করছি। 14টা বছর ধরে আমি অল্প 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 করে আমি আমার সাম্রাজ্য করছি। 14 মধ্যে আমার সাম্রাজ্য লুটপাট করে কি বুঝলাম তোরে আমি বুঝলাম এই খড়খড়িয়া চলে আমার বুলির জোর, আর আমার বুলির জোর চলে। আমার বুলির জোর তো দেখছো কি অবস্থা তোর, এবার আমার বুলির জোর দেখবি। হে মাল দে শালা পোলা পাটে শিক্ষিত বানায় আমারে তুমি। ধীরে ধীরে You are under arrest, Mr. Rashid Ali. কি কস না তো কি আপনি আমার চিনতে পারেন না। কি আন্ডার মার্ডার অ্যারেস্ট কি করতে? একদম নড়াচড়া করবেন না, আমি পুলিশের লোক। আমি অনেক দিন ধরে আপনার পিছনে লেগে আছি, একদম কথা হবে না। এই এদের নিয়ে চল। আপনি একা পুরোপুরি একটা চরের চেহারা চেঞ্জ করে দিয়েছেন। আপনি নিজের শহরের জীবন ছেড়ে এরকম একটা জীবন কেন বেছে নিলেন? দেখুন, আমি একা কোনো কিছুই করিনি। যা করার এখানকার মানুষ নিজেরাই নিজেদের জন্য করেছে। আমি শুধু রাস্তাটা দেখিয়ে দিয়েছি। এখানকার মানুষজন অনেক সহজ সরল এবং এই বিষয়টিকে ধরে অনেকেই তাদের বোকা বানিয়ে জিম্মি করতে চায়। আর আপনারাও অনেক বড় কোনো ঘটনা না ঘটলে তাদের পাশে এসে দাঁড়ান না, যে কারণে তারা অনেক পিছিয়ে থাকে। আমরা যদি একটু তাদের জন্য এগিয়ে আসি তাহলে এই প্রত্যন্ত অঞ্চল এবং এখানকার মানুষদের উন্নয়ন সম্ভব। আমি শুধু চেষ্টা করেছি। ধন্যবাদ।
আসিতে দৃষ্টি থমকে যায় তোমার আমার বঙ্গবব বই থেকে শুরু।